আসসালামু আলাইকুম। আজকে একটু দেরি হয়ে গেল। তো আজকে আমাদের ইনশাআল্লাহ লেকচার পার্ট 4 আলোচনা হবে। যতটুকু পারি চেষ্টা করব শেয়ার করার জন্য। আচ্ছা, আজকে আমাদের যে পড়াটা সেটা হচ্ছে আইএমসিআই এখান থেকে শুরু। তো আইএমসিআই জিনিসটা কি? ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। এই যে আইএমসিআই এটার মানে কি? এটার মানে হচ্ছে যে বাছাই করে চিকিৎসায় আনা। যে আমাদের যে মাঠকর্মী আছে না, যে মাঠকর্মীরা কি করে যে বাড়ি বাড়ি গিয়ে যেসব বাচ্চা অসুস্থ আছে তাদের লক্ষণগুলা, হ্যাঁ, লক্ষণগুলা কালেক্ট করে এবং কোন বাচ্চাটা বেশি অসুস্থ, হ্যাঁ, তাকে কোথায় রেফার করতে হবে বা কি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এই যে সমন্বিত একটা চিকিৎসা পদ্ধতি, যে মাঠকর্মী গিয়ে তারা এটা দেখবে, তারপরে কমিউনিটি ক্লিনিক, হ্যাঁ, তারপরে হচ্ছে জেলা হসপিটাল, এরকম ভাবে টার্সিয়ারি পর্যন্ত যায়। যে টোটাল যে প্রসেসটা সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। এই সমন্বিত চিকিৎসা পদ্ধতির নামটা হচ্ছে আইএমসিআই। আচ্ছা, এখন আমরা দেখি যে বিশ্বের মধ্যে যে চাইল্ড ডেথ হয় এর মধ্যে সব থেকে বেশি ডেথ হয় যে পোরেস্ট কান্ট্রি গুলো আছে, যেমন সাব সাহারান আফ্রিকা, সাউথ এশিয়া, এই এই সমস্ত যে দেশগুলো আছে এর মধ্যে যে সাউথ এশিয়া এবং সাব সাহারা আফ্রিকার মধ্যে যে সব দেশগুলো আছে সেই দেশগুলোতে সব থেকে চাইল্ডহুড ইলনেস এর কারণে যে ডেথ গুলো হয় সেগুলো বেশি হয়। তো আমরা দেখি যে মেজর কি কি কজ আছে। নিউমোনিয়া আছে, ডায়রিয়া, নিউনেটাল ইলনেস, ম্যালনিউট্রিশন অ্যান্ড অ্যাক্সিডেন্টস। তো অ্যাক্সিডেন্টের মধ্যে কি আছে? পার্টিকুলারলি হচ্ছে ড্রয়িং। আগের ক্লাসে বলেছিলাম যে ড্রয়িং মানে হচ্ছে ড্রোনিং, ড্রোনিং ড্রোনিং হচ্ছে পানিতে ডুবে বাচ্চা মারা যাওয়া। তো এই জিনিসটা আমরা দেখতে পাই। তারপরে আরো কিছু আছে, যেমন ম্যালেরিয়া, এইচআইভি ইনফেকশন, এগুলো। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ যে এটা ডেভেলপ করছে যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, এটা হচ্ছে 1990 সালে। তো এটার চ্যালেঞ্জটা কি ছিল? যাতে এই সমস্ত, হ্যাঁ, ডিজিজ গুলা যাতে না হয় বা এটার কিভাবে প্রতিহত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আইএমসিটা কি? আইএমসিআইটা হচ্ছে, এখানে এখানে আমি সহজভাবে বলার চেষ্টা করি যে 5 বছরের নিচে, 5 বছরের নিচে যেসব বাচ্চা আছে, হ্যাঁ, তাদের এই যে বাড়ি বাড়ি গিয়ে মাঠকর্মীরা কি করে, ওই কথাটা আগেও বলছি যে তাদের সিনড্রোম জি গুলা ভাইয়া। নেয়। আচ্ছা, যে মাঠকর্মী বা হেলথ ওয়ার্কার যারা আছে দেখবেন গ্রামে গঞ্জে বিভিন্ন স্বাস্থ্যকর্মী বাসায় বাসায় যায়, হ্যাঁ, বাড়ি বাড়ি যায়। তো তারা গিয়ে কি করে? তারা গিয়ে বিভিন্ন সিমটম বা অনেকগুলা সিনড্রোম কালেক্ট করে। যে সিমটম হচ্ছে একটা বা কয়েকটা থাকতে পারে, কিন্তু সিনড্রোম হচ্ছে একাধিক সিমটম যখন মিলে তখন হচ্ছে সিনড্রোম। যে একটা বাচ্চা একই সাথে অনেক রোগে আক্রান্ত হইতে পারে। তো এই ধরনের সিনড্রোম গুলা কালেক্ট করে, হ্যাঁ, সেগুলা আইডেন্টিফাই করে এবং একটা ক্যাটাগরির মধ্যে ফেলে যে কোনগুলা মেজর ইলনেস বা কোনটা পেশেন্ট একদম সিভিয়ার অবস্থা, যে বাচ্চাটা সিভিয়ার অবস্থা। তো ওই অবস্থাটাকে বাছাই করে, ক্লাসিফাই করে, যাচাই করে যে বাচ্চাটাকে কি করে, এই যে আমি দেখেন এই যে এখানে আছে যে হেলথ কেয়ার প্রোভাইডার্স, এই হেলথ কেয়ার প্রোভাইডার্সটা কি করে, এইসব কাজ করলো, করার পরে তারা কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে সেখানে হয়তো আপনাকে যাওয়ার পরামর্শ দিবে, যে আমাদের বাচ্চা যারা আছে তাদের গার্ডিয়ানদেরকে বলবে যে কমিউনিটি ক্লিনিকে যাওয়ার জন্য। সেখান সেখান থেকে যদি ঠিক হয়ে যায় বা আরো সিভিয়ার মনে করে, তখন তারা একটা রেফারেল সিস্টেম আছে বা রেফার্ড করে দেয়। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে এরকম জেলা উপজেলা মানে সমস্ত পার হওয়ার পরে একটা টার্সিয়ারি লেভেলে আছে বা স্পেশালাইজড হসপিটালে তাদেরকে যেতে হয় একটা নির্দিষ্ট, হ্যাঁ, নিয়মের মধ্য দিয়ে। এই টোটাল প্রসেসটা হচ্ছে আইএমসিআই এর একটা কাজ আর কি। আচ্ছা, তাহলে আইএমসিআই এর 3টা কম্পোনেন্ট আছে দেখেন। একটা হচ্ছে যে
এই যে হেলথ কেয়ার প্রোভাইডার্স অর্থাৎ যে স্বাস্থ্যকর্মীরা আছে, হ্যাঁ, তাদের স্কিলটা, তাদের এই যে ম্যানেজমেন্টের যে স্কিলটা আরো দক্ষ করতে হবে বা ইমপ্রুভমেন্ট করতে হবে, এটা একটা কম্পোনেন্ট। তারপরে যে আমাদের যে ওভারঅল, হ্যাঁ, ওভারঅল যে হেলথ সিস্টেমটা আছে সেটা কি করে আরো ইফেক্টিভ হয়, হ্যাঁ, বাচ্চাদের চাইল্ডহুড ইলনেস এর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিভাবে আরো উন্নত করা যায় সেটা, হ্যাঁ, সেটা খেয়াল রাখতে হবে। এটা আরেকটা কম্পোনেন্ট। আরেকটা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট ইন ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি হেলথ কেয়ার প্র্যাকটিসেস, যে আমাদের পরিবারে এবং কমিউনিটি, যে আমাদের যে সম্প্রদায় আছে বা কমিউনিটি ক্লিনিক, সেখানকার যে হেলথ কেয়ারটা আছে সেটাকে আরো মডিফাই করতে হবে বা আরো সেটার উন্নত করা দরকার। এখন হচ্ছে কেস ম্যানেজমেন্ট, এই যে কেসগুলো আসবে সেগুলা কিভাবে ম্যানেজ করা লাগবে সেটা। আচ্ছা, একটা হচ্ছে দেখেন এখানে কয়েকটা কথা আছে। একটা হচ্ছে আউটডোর প্র্যাকটিস বা আউটডোরের একটা, আমরা জানি যে সেবা দেওয়া হয় বিভিন্ন হসপিটালে বা উপজেলা লেভেলে আউটডোরে। তো দেখেন আউটডোরের কি আছে, আউটডোর হেলথ সেন্টার আছে, তারপর হচ্ছে রেফারেল হসপিটাল আছে, ঠিক আছে। আর হচ্ছে কমিউনিটি, যে কমিউনিটি বেসড IMCI, এটা আছে। আচ্ছা, এবার দেখি যে আউটডোরে যে কেস ম্যানেজ করবে সেটা কিভাবে করবে। হুম, তো সেটার তো অবশ্যই একটা নিয়ম আছে আউটডোরের কিভাবে করবে। তো এখানে কিছু নিয়ম দেওয়া আছে। একটা হচ্ছে যে বাচ্চার যে সিকনেস সেটা কি করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে যে বাচ্চাটা কতটুকু অসুস্থ। তো এই এখানে কত বছর থেকে কত দেখেন, 0 দিন থেকে আপ টু 2 মাস, অর্থাৎ বাচ্চার বয়স যখন একদিনও হয় নাই, 0 দিন থেকে 2 মাস পর্যন্ত। এটা দুইটা সিস্টেম, একটা হচ্ছে 0 আপ টু 2 মান্থস, আর একটা হচ্ছে 2 মান্থস আপ টু 5 ইয়ার্স। অর্থাৎ দুইটা জিনিস, একটা হচ্ছে 0 থেকে 2 মাস, আর একটা হচ্ছে 2 মাস থেকে 5 বছর পর্যন্ত। হ্যাঁ, তো এখানে কি করা হয়, এখানে কিছু ক্লিনিক্যাল সাইন কালেক্ট করা হয়, ঠিক আছে। এই অ্যাসেসমেন্ট করার জন্য কিছু ক্লিনিক্যাল সাইন দেখা হয়, সেগুলো সামনে আসতেছে। আরেকটা হচ্ছে ক্লাসিফিকেশন, যে ক্লাসিফাই করবে আউটডোরে, কি ক্লাসিফাই করবে, যে ইলনেস মানে কতটুকু সিভিয়ার, তার যে সাইন সিমটম গুলা দেখা দিয়েছে বা যেগুলো আছে সেগুলা কতটুকু সিভিয়ারিটি বা তার, হ্যাঁ, কোন পর্যায়ে আছে সেগুলা। আর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন, যে এই যে ক্লাসিফাই করলো সেটার উপর বেস করে তার ট্রিটমেন্টটা কি হবে। হ্যাঁ, সেটা আউটডোরেই হবে এটা ট্রিটমেন্টটা, নাকি সেটা কি করতে হবে, হায়ার সেন্টারে রেফার করতে হবে, সেই জিনিসটাও এখান থেকে বুঝতে হবে এই আউটডোরে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন অ্যাসেসমেন্টের কথা বলছি না আগে, তো 1 নাম্বার অ্যাসেসমেন্ট আমরা কি দেখব, অ্যাসেসমেন্ট অফ দ্য সিক চাইল্ড। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2017 সালে যে একটা দিছে, সেটা আমরা দেখব। প্রথমে বলেছিলাম যে 0 দিন থেকে 2 মাস পর্যন্ত। দেখেন এখানে কি আছে, সাইন অফ ভেরি সিভিয়ার ডিজিজ, যে এখানে যে সাইনগুলো এখন আমি বলবো সেগুলা খুবই সিভিয়ার ডিজিজের, যে একটা বাচ্চা খুবই ভয়াবহ অবস্থায় আছে। হ্যাঁ, ঠিক আছে, সেগুলো এখন আলোচনা করবো। একটা হচ্ছে যে আনকনসিয়াসনেস। তো আনকনসিয়াসনেস মানে কি, বাচ্চা যদি অজ্ঞান হয়ে যায়, এতে এই যে 0 থেকে 2 মাস পর্যন্ত, এর মধ্যে যদি বাচ্চা কি হয় আনকনসিয়াসনেস, এটা একটা তার সিভিয়ার লক্ষণ বা সাইন। আর হচ্ছে ড্রোজি, হ্যাঁ, বাচ্চা যদি ঝিমুতে থাকে, এরকম ঝিমাইতে থাকে। তো তারপরে কি আছে, কনভালশন, বাচ্চার যদি খিঁচুনি হয়, অথবা তার যদি আগেও এরকম খিঁচুনি থাকার একটা হিস্ট্রি থাকে, হিস্ট্রি অফ কনভালশন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নট ফিডিং ওয়েল, বাচ্চা যদি ঠিক মতো না খায়, অর্থাৎ এখানে তো মূলত ব্রেস্ট ফিডিং, সে যদি ঠিক মতো ব্রেস্ট ফিডটা, হ্যাঁ, না নেয়। আর হচ্ছে আনএবল টু ফিড, বাচ্চা যদি খাইতে না পারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে পারসিস্টেন্ট ভমিটিং, বাচ্চা যদি সবসময় বমি করতে থাকে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে, একজন বলেন তো, কথা শোনা যাচ্ছে, একজন বলেন, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। বাকিরা কি শুনতেছেন নাকি শুধু আরিফ একলাই শুনতেছে? আরেকজন বলেন।
আরেকজন বলেন। হ্যালো হ্যালো, আর কেউ একটু বলেন কি অবস্থা? আমার কথা কি শোনা যাচ্ছে না? আরেকজন বলেন। হ্যালো। আচ্ছা, তারপরে কি আছে? বালজিং ফন্টানেল। তো ফন্টানেল জিনিসটা কি, এই যে এখানে দেখেন, আমি ছবিতে দেখাচ্ছি যে ছোট বাচ্চাদের এই যে মাঝখানে একটা গর্তের মতো থাকে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে সোচার, অর্থাৎ যে তার যে ব্রেনের স্কাল আছে, আমাদের যে ব্রেনের স্কাল আছে সেগুলোর মাঝে মাঝে একটু ফাঁকা ফাঁকা থাকে, ঠিক আছে। তো পিছনেও থাকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানেল, আর পিছনে আছে পোস্টেরিয়র ফন্টানেল বা ব্যাক ফন্টানেল। তো সেগুলো জন্মের পরে ফন্টানেলটা আস্তে আস্তে মিশে যায়, তো সামনে একটা 1.5 বছর পর্যন্ত থাকে যে ফন্টানেলটা, ঠিক আছে। তো 1.5 বছর পর্যন্ত থাকে, এটা কেন থাকে সেটা হচ্ছে ব্রেনটা বড় হওয়ার জন্য থাকে। কিন্তু এই বাচ্চার কি হবে, এটা সিভিয়ার কখন বলবো, যদি এই ফন্টানেলটা উঁচা হয়ে যায়, ঠিক আছে, বা বাল্জ হয়ে যায়। বাল্জ মানে কি, এটা হচ্ছে উঁচা হয়ে যায়, ব্রেনে যদি কোনো প্রেসার পড়ে তখন এটা হতে পারে, যেমন মেনিনজাইটিস বা হাইড্রোসেফালাসের কারণে এটা হতে পারে। তো মেনিনজাইটিস হাইড্রোসেফালাসের কারণে কেন হবে, কারণ হচ্ছে এতে যে ইন্টাক্রেনিয়াল, হ্যাঁ, ইন্টারক্রেনিয়াল প্রেসারটা বেড়ে যায়, এই জন্য এই যে ফন্টানেলটা উঁচু হয়ে যায়। তো এটা একটা বাচ্চার মারাত্মক সাইন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপনিয়া, বাচ্চার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস। এই যে সেন্ট্রাল সায়ানোসিসের আমি একটা ছবি দিয়েছি, দেখেন এখানে বাচ্চার কি হয়েছে, যে জিহ্বা বা ঠোঁটটা এরকম নীল হয়ে গেছে, ঠিক আছে। তো সেন্ট্রাল সায়ানোসিস কখন হবে, যখন হার্ট অথবা লাংসে কোনো প্রবলেম থাকবে। তো সেন্ট্রাল সায়ানোসিসটা কোথায় দেখা হয়, ঠোঁট, হ্যাঁ, তারপর হচ্ছে জিহ্বা, আর হচ্ছে নাকের মাথায় নীল হয়ে যাবে, যে আমাদের যে লিপ আছে, তারপর হচ্ছে টিপ অফ দা নোজ, এই যে নাকের মাথায়, ঠিক আছে, নাকের মাথায়ও এরকম নীল হয়ে যায়, এখানে নাই কিন্তু এই যে লিপে আছে আর হচ্ছে টাঙে আছে। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, এটা বলা হয় সেন্ট্রাল সায়ানোসিস। আর পেরিফেরাল সায়ানোসিসটা হচ্ছে তার আঙ্গুলটা নীল হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখেন মেজর ব্লিডিং। তো মেজর ব্লিডিংটা, বাচ্চার মেজর ব্লিডিং কিভাবে বুঝবো, সেটা হচ্ছে বাচ্চার আম্বিলিকাল দিয়ে বা নাভি দিয়ে প্রচুর ব্লিডিং হতে পারে, অথবা তার এনাস দিয়ে প্রচুর ব্লিডিং হতে পারে, এটা একটা মারাত্মক সমস্যা। আর হচ্ছে যে বার্থ ওয়েট, বার্থ ওয়েটটা কত, 1.5 কেজির কম, হ্যাঁ, 1.5 কেজির যদি কম হয় সেটা একটা বাচ্চার মারাত্মক সমস্যা। আমি আগে বলেছিলাম যে বাচ্চার নর্মাল ওয়েট হচ্ছে 2.5 থেকে 4 কেজি, আর এখানে বার্থ ওয়েট যদি আপনার 1.5 কেজি থেকে কম হয় সেটা একটা সিভিয়ার সমস্যা, ঠিক আছে। আরেকটা হচ্ছে মেজর কনজেনিটাল মেলফরমেশন, বাচ্চার যদি কি থাকে, কনজেনিটাল জন্মগত ত্রুটি থাকে, যেমন কি কি ত্রুটি থাকতে পারে, একটা বলতেছি, সেটা হচ্ছে হার্টে ফুটা থাকতে পারে, বা তালু কাটা থাকতে পারে। তো ঠোঁট কাটা না, কিন্তু আমি বলতেছি তালু কাটা, তালু কাটা থাকলে কি হবে, বাচ্চা ঠিক মতো খেতে পারবে না, আর খেলে কি হয় শ্বাসনালীতে চলে যায়। তো এটা একটা মারাত্মক সমস্যা, এই জিনিসটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। অথবা আরেকটা কনজেনিটাল মেলফরমেশন আছে, সেটা হচ্ছে আম্বিলিকাল হার্নিয়া, অথবা তার পায়খানা রাস্তা তৈরি হয় নাই, হ্যাঁ, ইমপারফোরেটেড এনাস। তো এই জিনিসগুলো খেয়াল রাখবো। আরেকটা হচ্ছে সার্জিক্যাল কন্ডিশন রিকোয়ারিং হসপিটাল। তো আমি যে জিনিস যে নামগুলো বলে দিয়েছি অলরেডি, সেগুলা সার্জিক্যাল সমস্যা, সেগুলো সার্জারি দিয়ে ঠিক করতে হবে। আরেকটা হচ্ছে ফাস্ট ব্রিথিং। তো বাচ্চার এটা হচ্ছে আমি বলতেছি যে 0 থেকে 2 মাস পর্যন্ত, হ্যাঁ, ফাস্ট ব্রিথিং। বাচ্চা যদি 60 60 বিট বা 60 বারের বেশি, অর্থাৎ 60-এর বেশি যদি তার ব্রিথিংটা হয়, এটাকে বলবো আমরা ফাস্ট ব্রিথিং, ঠিক আছে। বাচ্চার হচ্ছে 60-এর বেশি হইলে সেটাকে কি বলবো, ফাস্ট ব্রিথিং বলবো। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে বাচ্চারা কিন্তু পেট ফুলায় শ্বাস নেয়, ঠিক আছে। আর আমরা যারা বড় মানুষ আছি তারা হচ্ছে বুক ফুলায় শ্বাস নেই, কিন্তু বাচ্চারা কি করে, বাচ্চারা হচ্ছে পেট ফুলায় শ্বাস নেয়। তো এই জিনিসটা খেয়াল রাখবো। আচ্ছা, তো ফাস্ট ব্রিথিং বাচ্চার কি হইলে হয়, এই ফাস্ট ব্রিথিংটা
বাচ্চার যদি নিউমোনিয়া হয়ে থাকে তখন সেটা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে দেখেন সিভিয়ার চেস্ট ইন ড্রয়িং। এই যে দেখেন এখানে একটা ছবি দিয়েছি যে বাচ্চার একদম এই যে স্টার্নামের নিচে একদম এটা ডেবে গেছে, ঠিক আছে? এটাকে বলে চেস্ট ইন ড্রয়িং। হ্যাঁ, চেস্ট ইন ড্রয়িংটা কেন হয়? হ্যাঁ, এটা সামনে বলবো যে চেস্ট ইন ড্রয়িং এ কি হয়। অথবা এটা তো হইলো, এটা একটা ছবি। আর আছে যে এই যে পেটটা একদম বুকের খাঁচার ভিতরে নিচে চলে যায়, এরকম একটা কন্ডিশন হয়, ঠিক আছে? এই চেস্ট ইন ড্রয়িং আমরা দেখবো, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে ফিভার। ফিভার হচ্ছে 99.5 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, অথবা বাচ্চাটার শরীরে যদি গরম অনুভূত হয় অথবা লো বডি টেম্পারেচার। দেখেন আহ, যদি এত থাকে 99.5 ডিগ্রি ফারেনহাইট থাকে অথবা এর কম থাকে, তাহলে আমরা শরীরটা কি করব, দেখব। তো এটা একটা সমস্যা যে 95 ডিগ্রি ফারেনহাইটের কম হইলে অথবা 99.5 হইলে অথবা এর বেশি হইলে এটা অবশ্যই খারাপ বাচ্চার জন্য, ঠিক আছে? তো বাচ্চার ফিভার কেন কেন হইতে পারে, একটা হচ্ছে সেপ্টিসিমিয়া। সেপ্টিসিমিয়া কি, ব্লাডে যদি ইনফেকশন ছড়ায় যায় তখন হতে পারে, ঠিক আছে? আর হচ্ছে মুভমেন্ট অনলি হোয়েন স্টিমুলেটেড অর লেস মুভমেন্ট। তো বাচ্চারা আমরা জানি যে জন্মের পর পর বাচ্চারা কি করে, হাত পা ছোড়াছুড়ি করে, ঠিক আছে? ছোড়াছুড়ি করে, কিন্তু এ বাচ্চা যদি একদম লেস মুভমেন্ট বা মুভমেন্ট কমে যায় তাহলে এটা একটা বাচ্চার মারাত্মক বা সিভিয়ার সাইন, ঠিক আছে? আচ্ছা, একজন রেসপন্স। তো আগের গুলা শেষ হলে এবার হচ্ছে দেখেন যে আরো কিছু আছে, 0 to up to 2 months বা বাচ্চার বয়স 0 থেকে 2 মাস পর্যন্ত আরো কিছু সমস্যা আছে। সেগুলা কি দেখেন, একটা হচ্ছে যে লোকাল ব্যাকটেরিয়াল ইনফেকশন। কোথায় ইনফেকশন হতে পারে, একটা হচ্ছে আম্বিলিকাল ইনফেকশন। এই যে আমি একটা ছবি দিয়েছি এখানে, যে দেখেন আম্বিলিকাসে ইনফেকশন হয়েছে। রেডনেস অথবা যদি কি থাকে, পাস থাকে, হ্যাঁ, এখানে যদি পাস থাকে অথবা রেডনেস হয়ে যায় সেটা একটা ইনফেকশনের সাইন, ঠিক আছে? আম্বিলিকাল ইনফেকশন। তারপর হচ্ছে স্কিন পাস্টিউল বা স্কিনে যদি কি থাকে, পুঁজ থাকে, এটা কি একটা বাচ্চার, হ্যাঁ, সিভিয়ার সাইন। তারপরে হচ্ছে দেখেন জন্ডিস। জন্ডিসটা আপনার জন্ডিসটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে আসতে পারে, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, ঠিক আছে? 72 ঘন্টার মধ্যে যদি জন্ডিস হয় সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। এটা রোদে গেলে এমনিতেই কমে যায়। এটা 15-র বেশি হবে না, যে বিলিরুবিনের লেভেলটা সেটা কি হবে, 15-র বেশি হবে না। আর যে যদি 24 ঘন্টার মধ্যে আসে তাহলে অবশ্যই সেটা খারাপ, ঠিক আছে? এটাকে বলে প্যাথোলজিক্যাল জন্ডিস। তো 24 ঘন্টার আগে যদি বা 24 ঘন্টার মধ্যে হয় তখন সেটা কি, সেটা হচ্ছে যে প্যাথোলজিক্যাল জন্ডিস। এটা কেন হইতে পারে, মা যদি RH নেগেটিভ হয়, মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, বাচ্চার যদি পজিটিভ হয়, তাহলে কি হয় আমরা জানি যে RH ইনকম্পিটিবিলিটি, ঠিক আছে? তো সেখানে কি হয় যে ব্লাডের একটা রিয়াকশন হয়, পজিটিভ নেগেটিভ ব্লাডে বাচ্চার রিয়াকশন হয়, সেই কারণে হতে পারে। তো এটা নিয়ে সামনের লেকচারে আলোচনা আছে, সেজন্য এখন আর বেশি বললাম না এই জন্ডিস নিয়ে। তো এই যে জন্ডিসটা দেখেন বাচ্চা ইউলো হয়ে যাবে, এই জিনিসটা দেখে রাখেন। আরেকটা হচ্ছে যদি ফিডিং প্রবলেম, ঠিক আছে? আর হচ্ছে লো ওয়েট। তো ফিডিং প্রবলেম, এটার দেখতে হলে আগে দেখতে হবে যে বাচ্চার ঠিক মতো পজিশন অ্যাটাচমেন্ট এগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, পজিশন অ্যাটাচমেন্ট বাচ্চার এই যে এটা কিসের পজিশন, এই যে ব্রেস্ট ফিডিং এর একটা পজিশন আর অ্যাটাচমেন্ট আগের লেকচারে বলেছিলাম। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, যে বাচ্চার ঘন ঘন ব্রেস্ট ফিডিং করছে কিনা সেটা দেখতে হবে। আর হচ্ছে ফিডিং ডিউরিং সিকনেস, অর্থাৎ যে ব্রেস্ট ফিডিং করার সময় সে কোনো অসুস্থতা ফিল করতেছে কিনা সেটা। হ্যাঁ, এগুলা দেখবো। অথবা বাচ্চার মুখের মধ্যে কোনো, হ্যাঁ, এই আলসার আছে কিনা সেগুলো আমরা দেখবো। আর হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া একটা খারাপ সাইন বাচ্চার জন্য। 0 থেকে 2 মাসের বাচ্চার ডায়রিয়া এটা অবশ্যই খারাপ সাইন। হ্যাঁ, এটা আমাদের ট্রিটমেন্ট করতে হবে। তো ট্রিটমেন্ট কতক্ষণ করব, 6 ঘন্টা পর্যন্ত আমরা ওষুধ দিব। এর মধ্যে যদি বাচ্চার কোনো কাজ না হয় তাহলে অবশ্যই হসপিটালে রেফার করতে হবে। 6 ঘন্টার মধ্যে আমাদের ট্রিটমেন্ট, বাচ্চাদের যদি সিভিয়ার কোনো সমস্যাগুলো থেকে থাকে।
আচ্ছা, তো দেখেন ডায়রিয়ার মধ্যে কি আছে, আহ, যে তার কতবার ডায়রিয়া হয়েছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তারপর হচ্ছে বাচ্চা অস্থির কিনা বা খিটখিটে কিনা এগুলো দেখবো। তার সানকেন আইস, দেখেন এই যে আইটা একদম সানকেন হয়ে গেছে, নিমজ্জিত চোখ কেমন হয়ে গেছে সানকেন আই। আরেকটা হচ্ছে স্কিন পিঞ্চ। হ্যাঁ, তো স্কিন পিঞ্চটা আমরা দেখবো, এটা ডিহাইড্রেশনের জন্য দেওয়া হয়, মানে দেখা হয় এটা হচ্ছে এরকম বাচ্চার স্কিনটা একটু টান দিয়ে যদি এটা আস্তে আস্তে যায় তাহলে বুঝতে হবে যে ডিহাইড্রেশন আছে। আচ্ছা, ডিহাইড্রেশনের কিছু কথা আছে এখানে, তিনটা ক্যাটাগরি: নো সাইন, সাম সাইন, আর হচ্ছে সিভিয়ার। নো, সাম, সিভিয়ার ডিহাইড্রেশন। তো নো এর মধ্যে হচ্ছে বাচ্চা ইচ্ছা করে পানি খাবে, ঠিক আছে, বা মানে অন্য বাচ্চারাও খাবে, ঠিক আছে, বাচ্চা পানি খেতে চাবে, কিন্তু আপনার এই, যদি আপনার সিভিয়ার ডিহাইড্রেশন হয় সেখানে কিন্তু বাচ্চা খেতে পারবে না। হ্যাঁ, পানি খেতে পারবে না বা ব্রেস্ট ফিডিংও করতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই তাকে স্যালাইন দিতে হবে। আর সকল বয়সের সকল মানুষের জন্য স্যালাইনের কম্পোজিশন একই। তো স্যালাইনটা যখন আমি দিব তখন বাচ্চা তাড়াতাড়ি চাঙ্গা হয়ে যাবে, ঠিক আছে। সাথে সাথে আমি হোমিওপ্যাথিক মেডিসিনও দিতে পারি, অসুবিধা নেই। আর হচ্ছে ইমিউনাইজেশন স্ট্যাটাস, ঠিক আছে, এটা দেখবো, আদার কোনো সমস্যা থাকলে দেখবো। তারপরে দেখেন যে 2 মাস থেকে 5 বছরে কি কি সমস্যা থাকতে পারে, ঠিক আছে। প্রথম বলছে হচ্ছে 0 থেকে 2 মাস, এবার হচ্ছে 2 মাসের উপর থেকে কত, 2 মাসের উপর থেকে হচ্ছে দেখবো হচ্ছে যে 5 বছর পর্যন্ত, ঠিক আছে। তো কি কি ডেঞ্জার সাইন আছে? একটা হচ্ছে কনভার্সন যদি থাকে, ঠিক আছে, কনভার্সন যদি প্রেজেন্ট থাকে, অথবা লেথার্জিক থাকে, ঠিক আছে, লেথার্জিক বা আনকনসিয়াস বাচ্চা যদি কি হয়, যে একদম এই লেথার্জিক হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়, এটা দেখবো। আর বাচ্চা যদি কি করতে পারে না, ড্রিঙ্ক করতে পারে না বা ব্রেস্ট ফিডিং করতে না পারে, সেটা একটা সমস্যা। আমরা কিন্তু জানি যে, হ্যাঁ, এই যে 2 মাস, কত বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত বাচ্চা কি করতে পারে, ব্রেস্ট ফিডিং করতে পারে। তো এই ক্ষেত্রে যদি না করে, এটা একটা ডেঞ্জার সাইন, ঠিক আছে। আর হচ্ছে বমিটস এভরিথিং, যেটা দেওয়া হয় বাচ্চা শুধু বমি বমি করতে থাকে, এটা একটা ডেঞ্জার সাইন। এই জিনিসগুলো আমরা দেখে নিব। আর হচ্ছে 4 মেইন সিমটমস। তো 4টা মেইন সিমটম দেখেন, একটা হচ্ছে কফ। হ্যাঁ, কফটা কি কিরকম থাকে, বা ডিফিকাল্টি ব্রিথিং থাকে, যেমন রেসপিরেটরি রেট। হ্যাঁ, রেসপিরেটরি রেটটা দেখতে হবে কফের সময়। বাচ্চার চেস্ট ইনড্রয়িং, আমি বলছি যে এই যে বুকের ভিতর, বুকের খাঁচাটা যে ডেবে যায় সেটা। আর হচ্ছে স্ট্রাইডর, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তো স্ট্রাইডরটা কি সেটা আমরা জানবো। স্ট্রাইডর হচ্ছে যে যে বাচ্চা শ্বাস, হ্যাঁ, নেওয়ার সময় গলার মধ্যে একটা, হ্যাঁ, শব্দ হবে। তো স্ট্রাইডর আমরা এরকম ইউটিউবে দেখে নিব যে শব্দটা, স্ট্রাইডরটা। তো এখানে আমি বলে দিচ্ছি, শ্বাস নেওয়ার সময় গলার এখানে ডেবে যায় এবং গড়গড় শব্দ করে, এটা হচ্ছে স্ট্রাইডর, ঠিক আছে। আরেকটা হচ্ছে হুইস। তো হুইসটা কি? হুইসটা হচ্ছে যে শ্বাস ছাড়ার সময়, স্ট্রাইডর হচ্ছে শ্বাস নেওয়ার সময়, আর হুইসটা হচ্ছে শ্বাস ছাড়ার সময় বাঁশির মতো শব্দ করে, ঠিক আছে। তো এই কন্ডিশন কখন হয়? হুইসটা অ্যাজমাতে হয়, অ্যাজমাতে। তো যখন অ্যাজমা হবে, আমরা যখন স্টেথোস্কোপ দিয়ে দেখবো সেটাকে আমরা বলবো রংকাই। আর যদি এমনিতেই খালি কানে শুনতে পারি আমরা, তখন সেটা কি? হুইস, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডায়রিয়া। এই যে আগেও বলছি ডায়রিয়া, এটা একটা সিভিয়ার সমস্যা, ঠিক আছে। যে ডায়রিয়া হলে যে ডিউরেশন, ঠিক আছে, যে কতবার সে টয়লেট করলো, বা ডায়রিয়া পাতলা পায়খানা হলো কতবার, তারপর হচ্ছে কোনো রক্ত আছে কিনা, তারপর হচ্ছে কোনো ডিহাইড্রেশনের সাইন আছে কিনা, এগুলো বলে ফেলছি। আর হচ্ছে ফিভার, হ্যাঁ, জ্বর আছে কিনা, জ্বর থাকলে কতদিন, হ্যাঁ, কতদিন তার জ্বর, এটা ডিউরেশনটা জানবো। আর একটা দেখেন, হিস্ট্রি অফ ট্রাভেলিং টু ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়া, অর্থাৎ যে সমস্ত জায়গাতে কি হয়, ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে, ওই সমস্ত এরিয়াতে গিয়েছে কিনা, অথবা বাচ্চার, হ্যাঁ, গাঁটটা শক্ত হয়ে গিয়েছে কিনা সেটা দেখবো। আরেকটা হচ্ছে যে, আরেকটা হচ্ছে ফিচার্স অফ মিজেলস, ঠিক আছে। আহ, যে মিজেলস এর ফিচার আছে কিনা সেটা দেখবো, বা মিজেলস আছে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে বাচ্চার চোখে কোনো সমস্যা আছে কিনা বা চোখ উঠছে কিনা সেটা দেখবো। আর হচ্ছে ইয়ার প্রবলেম, যে কানে কি সমস্যা আছে। একটা হচ্ছে কান ব্যথা থাকতে পারে, অথবা কানের মধ্যে পাস থাকতে পারে, ঠিক আছে। তো এখানে একটা কথা বলে রাখি যে
যেসব মায়েরা বাচ্চাদেরকে শোয়ায় শোয়ায় দুধ পান করায় রাতের বেলা বিশেষ করে, তো দেখা যায় যে কানের ভিতরে দুধ চলে যায়, ঠিক আছে, মা টের পায় না। তো সে দুধ কানে থাকার কারণে বাচ্চার কিন্তু আপনার কি হইতে পারে, কান পচতে পারে। তো এই ক্ষেত্রে সুন্দর একটা ট্রিটমেন্ট হচ্ছে যে মা যখন রাতে ঘুমের সময় বাচ্চাকে দুধ পান করাবে শুয়ে শুয়ে, তো যে দিকটা শোয়াবে সেই দিকে কানের ভিতরে একটা তুলা দিয়ে রাখবে। যদি দুধটা কানে যায়ও তারপর তুলায় লেগে যাবে, অর্থাৎ আমরা কান পচা থেকে অনেকটা সেভ করতে পারবো, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে কানের পিছনে এরকম কি আছে, হ্যাঁ, এই লাল হয়ে আছে কিনা বা টেন্ডারনেস আছে কিনা, কোনো ব্যথা আছে কিনা, এগুলো আমরা দেখবো। আচ্ছা, তো 2 মাস থেকে 5 বছরে আরো কিছু সমস্যা আছে। সেটা কি? সেটা হচ্ছে দেখেন যে এখানে নিউট্রিশনাল স্ট্যাটাসটা দেখবো। তো নিউট্রিশনাল স্ট্যাটাসের মধ্যে কি আছে? মেল নিউট্রিশন। মেল নিউট্রিশন আছে কিনা বা অপুষ্টিজনিত কোনো সমস্যা আছে কিনা, অথবা ভিজিবল সিভিয়ার ওয়েস্টিং। হ্যাঁ, সিভিয়ার ওয়েস্টিং অর্থাৎ সে একদম শুকায় যাচ্ছে কিনা, ঠিক আছে। একটা হচ্ছে বাইপেডাল ইডিমা, এই যে দেখেন এই ছবিটার মধ্যে দুই পায়ে কি আছে তার, ইডিমা আছে। ইডিমা মানে কি, যে জমে যাওয়া। তো বাচ্চাদের কিভাবে দেখতে হয় এই ছবিতে সুন্দর করে দেওয়া আছে, দেখেন দুই পায়ে পানি জমে গেছে, এখানে দুইটা আঙ্গুল দেওয়ার পরে কি ডেবে গেছে, এটা আমরা দেখবো। আর হচ্ছে ওয়েট ফর এজ, যে বাচ্চার বয়স অনুযায়ী তার ওজনটা ঠিক আছে কিনা সেটা। আর হচ্ছে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা আছে কিনা। আচ্ছা, ইমিউনাইজেশন স্ট্যাটাসটা দেখবো যে বাচ্চার যে টিকাগুলো দেওয়া আছে কিনা ঠিকঠাক সেটা। আচ্ছা, ভিটামিনস, ভিটামিনের মধ্যে কি আছে? ভিটামিন এ, মাল্টিভিটামিন, আর হচ্ছে জেনারেল সাপ্লিমেন্টেশন। আচ্ছা, ডিওয়ার্মিং স্ট্যাটাস, যে বাচ্চার কিডনি আছে কিনা সেটাও আমরা দেখবো, ঠিক আছে। তো এখানে ইডিমার কতক্ষণ দেখা লাগে সেটা বলে ফেলি। এখানে 30 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত আমরা এভাবে ধরে রাখবো। তারপর যদি ডেবে যায় তাহলে বুঝতে হবে যে বাচ্চার ইডিমা আছে। 30 সেকেন্ড, এটা মাথায় রাখবেন, 30 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফিডিং অ্যাসেসমেন্ট, অর্থাৎ যে ব্রেস্ট ফিডিংটা ঠিক মতো হচ্ছে কিনা। আর হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং। আমরা আগে বলেছিলাম যে কমপ্লিমেন্টারি ফিডিং কি, যে বাচ্চার 6 মাসের পর থেকে যে এক্সট্রা অতিরিক্ত খাবার দেওয়া হয় ব্রেস্ট ফিডিং এর সাথে সাথে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং। আর হচ্ছে ফিডিং ডিউরিং ইলনেস, যে দুধ খাওয়ানোর সময় কোনো তার অসুস্থতা হয় কিনা সেটা দেখতে হবে, বা অন্য কোনো সমস্যা থাকলে এটা মাথায় রাখতে হবে। এখানে কথাটা দেখেন, প্রেজেন্স অফ এনি জেনারেল ডেঞ্জার সাইন অর ফিচার্স ভেরি সিভিয়ার ডিজিজ ইন্ডিকেটস দ্যাট চাইল্ড ইজ ভেরি সিক। যে উপরের যে ডেঞ্জার সাইন গুলো আছে সেগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে বাচ্চা খুবই অসুস্থ, তাকে কি করতে হবে, ইমিডিয়েট, হ্যাঁ, হসপিটালে রেফার করতে হবে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আজকে অনেক কম, তো এটা সবাই দেখলে ভালো হতো। তারপরে দেখেন ক্লাসিফিকেশন এন্ড আইডেন্টিফিকেশন অফ ট্রিটমেন্ট, যে ক্লাসিফাই করা। আগে বলেছিলাম যে ক্লাসিফাই করতে হবে যে বাচ্চা কি ধরনের সমস্যায় ভুগতেছে, হ্যাঁ, আর হচ্ছে এটার চিকিৎসার ব্যবস্থা করব। তো কিভাবে ক্লাসিফাই করব, যে সাইন গুলো পাওয়া যাবে এটা কোন ডিজিজকে ইন্ডিকেট করে সেটা আমরা দেখব। যদি কোনো ডেঞ্জার সাইন অথবা স্ট্রাইডর থাকে, স্ট্রাইডরটা কি বলে ফেলেছি, যদি স্ট্রাইডরটা কোনো শান্ত বাচ্চার স্ট্রাইডর থাকে, তো সেটা কি হবে, সিভিয়ার নিউমোনিয়া। আমরা ভাববো যে আহ, তার সিভিয়ার নিউমোনিয়া হয়েছে অথবা সিভিয়ার কোনো ডিজিজ আছে, ঠিক আছে। তো এই সাইনটা দেখে আমরা বুঝবো যে এখানে নিউমোনিয়া আছে। তারপর হচ্ছে চেস্ট ইনড্রিং, বুকের ভিতর বা বুকের কাছে যদি ডেবে যায় বা অথবা ফাস্ট ব্রিথিং থাকে তাহলে আমি বলবো যে নিউমোনিয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো সাইন নাই নিউমোনিয়ার, অথবা অনেক, হ্যাঁ, তার কোনো মানে মারাত্মক রোগ আছে কোনো, তাহলে বুঝতে হবে নিউমোনিয়া অথবা কফ অথবা কোল্ড থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো কেস ম্যানেজমেন্ট এট হায়ার সেন্টার, হায়ার সেন্টারে, হ্যাঁ, কিভাবে কেসগুলো ম্যানেজ করে সেটা দেখেন। দেখেন এখানে কয়েকটা কথা আছে, ইমার্জেন্সি ট্রায়ালস অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট, ইটেট। তো এখানে কি করে, এখানে হচ্ছে গ্রুপিং করে কিসের, বাচ্চার যে ইমার্জেন্সি সাইন আছে অথবা কিছু প্রায়োরিটি সাইন আছে, ঠিক আছে, কিছু ইমার্জেন্সি সাইন এবং প্রায়োরিটি সাইন, এবং এনশিওর লাইফ সেভিং ম্যানেজমেন্ট উইদাউট ডিলে। যে বাচ্চার লাইফ সেভিং, যে যে সিভিয়ার সাইন গুলো আছে, যে বাচ্চার লাইফ সেভিং করাটা কতটা জরুরি,
সেটাতে ডিলে করা যাবে না, এটা হচ্ছে ইটেটের কাজ। তারপর হচ্ছে কম্প্রিহেন্সিভ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন রিচ দ্য ডায়াগনোসিস, বাচ্চার কি রোগ হইলো সেটা ডায়াগনোসিস করার জন্য ক্লিনিক্যালি, অর্থাৎ ডাক্তার যেটা দেখবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, আর হচ্ছে আরো সাথে কি করতে হবে, কিছু ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করতে হবে যে বাচ্চার কি রোগটা হইলো। আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ, যে বাচ্চার যথাযথ কি করতে হবে, যে চিকিৎসাটা দিতে হবে এবং ফলো আপ করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে ট্রায়াস, ট্রায়াসটা কি, যে ট্রায়াসটা হচ্ছে যে বেশি অসুস্থ বাচ্চা বাছাই করে আগে চিকিৎসা দেওয়া। যে এখানে দেখেন যে অনেকগুলা বাচ্চা, ধরেন 50টা অসুস্থ বাচ্চা আসলো, তার মধ্যে থেকে 10 জনকে কি করলো, বাছাই করলো যে এরা, এদের সমস্যা মারাত্মক, ঠিক আছে, বা এদের চিকিৎসার প্রয়োজনটা আগে দরকার। এই যে বাছাই করার বা একটা গ্রুপিং করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে কি ট্রায়াস। তো কি কি ইমার্জেন্সি সাইন দেখে ট্রায়াসটা নির্ধারণ করবে, একটা হচ্ছে স্ট্রাইডর। তো স্ট্রাইডরটা বলে ফেলছি কি, স্ট্রাইডরটা হচ্ছে গড়গড় শব্দ করে বাচ্চার, এটা আপনারা ইউটিউবে দেখে নেবেন। স্ট্রাইডর যে সাউন্ডটা আছে এটা শ্বাস নেওয়ার সময় করবে, ঠিক আছে, বাচ্চারা শ্বাস নেওয়ার সময় করবে এই স্ট্রাইডরটা, আওয়াজটা হবে। আর হচ্ছে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস বা কোনো মারাত্মক যদি রেসপিরেটরি কোনো ডিস্ট্রেস থাকে। আর হচ্ছে কি সেন্ট্রাল সায়ানোসিস যদি থাকে, এটা অবশ্যই কি ট্রায়াজের মধ্যে যাবে, ইমার্জেন্সি সাইন। আর হচ্ছে গ্রান্টিং। হ্যাঁ, গ্রান্টিংটা কি, গ্রান্টিংটা হচ্ছে যে যারা সিজার করা, যেসব বাচ্চারা সিজারে হয় তাদের এটা বেশি হয়, কারণ কি লাংসে পানি থাকে। এবং মানে গ্রান্টিং শব্দটা হচ্ছে একদম মরার আগে যে একটা কুকানি দেয় না, যে দেখবেন যে এরকম মানে কেমন একটা বিমর্ষ শব্দ করে, এই গ্রান্টিং শব্দটা আপনারা ইউটিউবে দেখে নেবেন, যে মৃত্যুর আগে যে একটা শেষ যে একটা করে শ্বাস প্রশ্বাসের যে একটা শব্দ, সেটা হচ্ছে গ্রান্টিং, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাইন অফ শক। তো শকের সাইনের মধ্যে কি আছে, যে বাচ্চার কি হতে পারে, পেলর ফ্যাকাশে হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা একটা ইমার্জেন্সি সাইন, যে বাচ্চা যদি ফ্যাকাশে হয়ে যায়। একটা হচ্ছে যদি বাচ্চার প্রস্রাব কমে যায়। তো প্রস্রাব কমে যায় সেটা কি, বাচ্চার নর্মালি দৈনিক 7 থেকে 8 বার প্রস্রাব করবে, ঠিক আছে। এখন বাচ্চা যদি কি করে না, ঠিক মতো প্রস্রাব না করে, 1-2 বার করে, তাহলে বুঝতে হবে যে বাচ্চার সিভিয়ার ডিহাইড্রেশন আছে। হ্যাঁ, এটা বুঝতে হবে। আর হচ্ছে আহ বাচ্চার যদি কি হয়, ব্লুইশ হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপিলারি রিফিলিং, এটা দেখবো, অর্থাৎ বাচ্চার যে নখ আছে সেখানে নখের মধ্যে 3 সেকেন্ড 3 সেকেন্ড ধরে রাখবো, 3 সেকেন্ড ধরে ছেড়ে দিব, যদি মানে ধরে রাখবো। তারপর যদি 3 সেকেন্ডের মধ্যে ব্লাডটা ফিরে আসে, অর্থাৎ ক্যাপিলারি ফিলিং হয়, রক্ত ফিল আপ হয়, তাহলে কি বুঝতে হবে যে বাচ্চার হ্যাঁ মানে সমস্যা আছে অথবা না, এটা বুঝতে হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে যে সমস্যা আছে। আর যদি কমা, কমা কি, কমা হচ্ছে বাচ্চা যদি অজ্ঞান হয়ে যায়, অবশ্যই এটা একটা ইমার্জেন্সি সাইন। আর একটা হচ্ছে কনভালশন, ঠিক আছে, কনভালশনটা কি, খিচুড়ি। আর হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন কি আগে বলে ফেলছি। যদি উপরের যেসব মানে আগে যেসব ইমার্জেন্সি সাইনের কথা বলা হলো সেগুলো যদি পাওয়া যায়, তাহলে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ইমার্জেন্সি ট্রিটমেন্ট শুড বি গিভেন ইমিডিয়েটলি। হ্যাঁ, যথাযথ প্রয়োজনীয় যে চিকিৎসা সেটা অতি দ্রুত দিতে হবে। আর যদি এগুলা ইমার্জেন্সি সাইন পাওয়া না যায়, তাহলে তাহলে কি দেখতে হবে, প্রায়োরিটি সাইন। প্রায়োরিটি সাইন শুড বি লুকড ফর। তো প্রায়োরিটি সাইন গুলো কি, দেখেন, সিক চিলড্রেন উইথ প্রায়োরিটি সাইন, এগুলোকে আমরা বলবো প্রায়োরিটি সাইন, যেটা এখন বলবো। একটা হচ্ছে ভিজিবল সিভিয়ার ওয়েস্টিং, আমরা যদি দেখতে পাই যে বাচ্চার সিভিয়ার ওয়েস্টিং হলো, অর্থাৎ মানে বাচ্চা মারাত্মকভাবে শুকিয়ে যাচ্ছে, খুব শুকিয়ে যাচ্ছে, সেটা সেটা একটা প্রায়োরিটি সাইন। আর হচ্ছে ইডিমা অফ বোথ ফিট, যদি দুই পায়ে কি থাকে, দুই পায়ে যদি বাচ্চার পানি থাকে, ইডিমা থাকে, ঠিক আছে। আর হচ্ছে সিভিয়ার পালমার পেলোর, ঠিক আছে। তো সিভিয়ার পালমার পেলোর এই জিনিসটা কি, যে বাচ্চার এরকম যে বাচ্চাদের কি হয়, যে বাচ্চাদের হাতের তালু সাদা হয়ে আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে, হাতের তালু সাদা হয়ে গেছে কিনা এটাও দেখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এনি সিক ইয়ং ইনফ্যান্ট, অর্থাৎ 2 মাসের কমের বাচ্চাদের যে কোনো ধরনের অসুস্থতা, সেটা আমরা একটা প্রায়োরিটি সেন দিব। আর হচ্ছে লেথার্জি, ড্রোজিনেস, বাচ্চা লেথার্জিক হয়ে গেছে কিনা বা একদম ঝিমোচ্ছে কিনা বাচ্চা, এটা দেখতে হবে। দেখেন মেজর বার্ন, ঠিক আছে, কোনো বার্ন আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। আর বার্ন থাকলে কি করতে হবে, বাচ্চার বার্নের ম্যানেজমেন্ট দিতে হবে। আর বার্নের ম্যানেজমেন্টে কি, বাচ্চাকে র্যাপিং করতে হবে। তারপরে হচ্ছে
যে স্যালাইন দিতে হবে, এগুলা খুবই মাথায় রাখতে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আজকে লোক সংখ্যা খুবই কম, যাই হোক। আচ্ছা, তারপর হচ্ছে এনি রেসপিরেটরি ডিস্ট্রেস, হ্যাঁ, তারপরে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা সেটা দেখতে হবে। তারপর হচ্ছে চাইল্ড উইথ আর্জেন্ট রেফারেল নোট ফ্রম অ্যানাদার ফেসিলিটি, যে যেখান যে আর্জেন্ট রেফারেল নোটটা কি, ধরেন আপনাকে কিগুলো একটা রুগী নিয়ে গেলেন যে উপজেলা বা জেলা হসপিটালে, সেখান থেকে একটা রেফারেল নোট নিয়ে তাকে ভালো চিকিৎসার জন্য যে দূরবর্তী বা এর থেকে যেখানে ফেসিলিটি বেশি সেখানে রেফার করে, ওই যে রেফার করার সময় একটা রেফার নোট দিয়ে দেয় যে আমি এই সমস্যা পাইছি, যে আপনি এরপর থেকে কি করবেন, যে বাচ্চার পরবর্তী ইয়াটা নিবেন আর কি, পরবর্তী পদক্ষেপটা। আচ্ছা, ইফ এনি অফ দিস সাইন আর ফাউন্ড, যদি উপরের এগুলো সাইন পাওয়া যায় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট শুড গিভেন উইথ প্রায়োরিটি সাইন। অর্থাৎ আগে তো আমরা বলছি যে মেজর যে সাইনগুলো আছে, ঠিক আছে, ইমার্জেন্সি সাইন। তো ইমার্জেন্সি সাইন আমরা যেখানে পাবো না, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে ইমার্জেন্সি সাইন নাই কিন্তু কিছু প্রায়োরিটি সাইন আছে, তো সেই ক্ষেত্রেও আমরা কি করতে হবে, বাচ্চাকে খেয়াল রাখতে হবে। তো সেই প্রায়োরিটি সাইনগুলো আসলে কি, একটা হচ্ছে ভিজিবল সিভিয়ার ওয়েস্টিং, বাচ্চা যদি একদম শুকায়া যায়, ঠিক আছে, সেটা দেখতে হবে। আরেকটা হচ্ছে ইডিমা অফ বোথ ফিট, বাচ্চার যদি দুই পায়ে কি থাকে, ইডিমা থাকে অর্থাৎ পানি থাকে, সেটা আমার দেখতে হবে। আর হচ্ছে সিভিয়ার পালমার পেলো, ঠিক আছে, যে বাচ্চাদের যদি হাতটা এরকম সাদা হয়ে যায়, ঠিক আছে, এটা দেখবো যে পালমার পেলোটা কি, হাতটা যদি সাদা হয়ে যায়। আর হচ্ছে এনি সিক ইয়ং ইনফ্যান্ট, হ্যাঁ, বাচ্চাদের যদি কোনো যে কোনো ধরনের অসুস্থতা থাকে, 2 মাসের বাচ্চা, 2 মাসের কম বাচ্চার যদি কোনো অসুস্থতা থাকে সেটা। আর হচ্ছে লেথার্জি বা ড্রোজিনেস, এটাও আমরা দেখবো যে বাচ্চা লেথার্জিকে একদম মরা মরা হয়ে আছে কিনা এরকম। আর হচ্ছে ড্রোজিনেস, বাচ্চা ঝিমাচ্ছে কিনা, ঠিক আছে। আর হচ্ছে কন্টিনিউয়ালি ইরিটেবল এন্ড রেস্টলেসনেস, বাচ্চা কি খিটখিটে হয়ে আছে কিনা বা রেস্টলেস অস্থির কিনা সেটা দেখবো। আর হচ্ছে মেজর বার্নস, ঠিক আছে, যে বাচ্চার বড় ধরনের কোনো পুরা হয়েছে কিনা, যে 1st ডিগ্রি 2nd ডিগ্রি 3rd ডিগ্রি বার্ন আছে, যে বাচ্চার বার্ন কতটুকু হইলো সেটা দেখবো। তো বার্ন যদি হয়ে থাকে সেটা কি করতে হবে, অবশ্যই আমার কি বাচ্চাকে রেফার করতে হবে, ঠিক আছে, যেখানে বার্নের সুবিধা আছে, সুযোগ আছে চিকিৎসার জন্য সেখানে। তো তারা কি করবে, বাচ্চাকে র্যাপিং করা লাগবে, স্যালাইন দেওয়া লাগবে, অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। তো এই জন্য এটা আমার মাথায় রাখতে হবে যে মেজর বার্নটা একটা প্রায়োরিটি সাইন। অথবা এনি রেসপিরেটরি ডিস্ট্রেস, যদি কোনো তার শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা থাকে সেটা দেখতে হবে। তবে কি এখানে আসছিলাম যে চাইল্ড উইথ আর্জেন্ট রেফারেল নোট, এটা তো বলা হয়েছে, যদি আপনার উপরের সাইনগুলো পাওয়া যায়, ঠিক আছে, তাহলে কি করতে হবে, বাচ্চার অ্যাপ্রোপ্রিয়েট কি দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট আমার ট্রিটমেন্টটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন কিছু কার্ডিনাল ফিচার আছে, যে নির্দিষ্ট যে সিভিয়ার কিছু রোগ আছে সেগুলোর কিছু কার্ডিনাল কি আছে, ফিচার আছে, ঠিক আছে। তো সেটা আমরা দেখব যে কি কি কার্ডিনাল ফিচার আছে। যে দেখেন এখানে আমি কার্ডিনাল ফিচার যে কিছু মানে সাইন এটা বললাম, আর হচ্ছে কোন কোন রোগের ক্ষেত্রে সেটা হতে পারে। একটা হচ্ছে কনভালশন বা খিঁচুনিটা, যেমন মেনিনজাইটিস এর ক্ষেত্রে হতে পারে খিঁচুনি, হ্যাঁ, এনসেফালাইটিস এর ক্ষেত্রে হতে পারে। মেনিনজাইটিস কি, যে ব্রেনের যে কভারিং আছে সেটার ইনফ্লামেশন, ঠিক আছে। আর এনকেফালাইটিসটা হচ্ছে যে ব্রেনের ইনফ্লামেশন। তারপর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া আর হচ্ছে হাইপোক্যালসিমিয়া। তো এগুলা কেন হয়, বাচ্চা যদি ঠিক মতো আপনার না পায়, ব্রেস্ট ফিডিংটা ঠিক মতো না পায় সেক্ষেত্রে হইতে পারে, অথবা বাচ্চা যদি লো বার্থ ওয়েট বেবি হয় তখন হইতে পারে, ঠিক আছে। আর বাচ্চা যদি খাওয়া বন্ধ করে দেয়, এটা একটা কি সমস্যা, হ্যাঁ, তার একটা সিভিয়ার সমস্যা। তো কোন কোন ক্ষেত্রে বাচ্চা ফিডিংটা বন্ধ করে দিতে পারে, একটা হচ্ছে সেপ্টিসিমিয়া থাকলে, বাচ্চা যদি সেপ্টিসেমিক হয়, তারপরে যদি সেপ্টিসিমিয়া কি, যে ব্লাডের মধ্যে ইনফেকশন ছড়ায় গেছে কিনা, অথবা বাচ্চার যদি নিউমোনিয়া মেনিনজাইটিস, ঠিক আছে, মেনিনজাইটিস হইলেও বাচ্চা খাবার বন্ধ করে দিতে পারে ব্রেস্ট ফিডিং। আর নিউমোনিয়া থাকলে অথবা আদার কোনো সিরিয়াস ইলনেস থাকলে হতে পারে। তারপর হচ্ছে ফাস্ট ব্রিদিং অ্যান্ড সিভিয়ার চেস্ট ইন ড্রয়িং, বাচ্চা যদি দ্রুত, হ্যাঁ, শ্বাস প্রশ্বাস নেয়, তার যদি একদম বুকটা কি যায়, ডেবে যায়, ঠিক আছে, সেটা আমি ইনড্রয়িং এর ছবিটা আগে দিয়ে দিছি। তো এটা কোন কোন রোগের ক্ষেত্রে হতে পারে, নিউমোনিয়াতে হতে পারে, হ্যাঁ, ব্রঙ্কিওলাইটিসও হতে পারে, অ্যাকিউট অ্যাজমাতে হতে পারে, হার্ট ফেলিয়ারও হতে পারে। তারপর হচ্ছে গ্রান্টিং। তো গ্রান্টিংটা কখন হয়, যে বাচ্চা যখন মানে ওই যে বললাম যে কুকানি, হ্যাঁ, এরকম শব্দ করে, যেমন রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে হতে পারে, সেপ্টিসিমিয়াতে হতে পারে এই গ্রান্টিংটা। তারপর হচ্ছে লেস মুভমেন্ট, বাচ্চা যদি নড়াচড়া বন্ধ করে দেয়, এটা একটা সিভিয়ার বা কার্ডিনাল ফিচার। কোন ক্ষেত্রে হতে পারে,
যে বাচ্চা যদি ব্লাডে ইনফেকশন ছড়ায় যায় তাহলে বুঝতে হবে যে বাচ্চার সেপ্টিসিমিয়া হচ্ছে, অথবা সিভিয়ার ডিহাইড্রেশনে বাচ্চার নড়াচড়া কমে দিতে পারে, অথবা হাইপোক্যালসিমিয়া ব্লাডে যদি ক্যালসিয়ামের লেভেলটা কমে যায়। আচ্ছা, বাচ্চা যদি লেথার্জি অথবা আনকনসিয়াসনেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তো এটা একটা সমস্যা। তো কোন কোন ক্ষেত্রে এটা হতে পারে হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া, ঠিক আছে। তো বার্থ অ্যাসফিক্সিয়া কি, বাচ্চা যদি এটা কেন হয়, বাচ্চা যদি জন্মের সাথে সাথে না কাঁদে, 1 মিনিটের মধ্যে বাচ্চাকে অবশ্যই কাঁদাতে হবে, এটাকে বলে গোল্ডেন টাইম, গোল্ডেন মিনিট, ঠিক আছে। সেই 1 মিনিটে কাঁদানোর এটার ইয়াটা কি, ফিলোসফিক্যাল কথাটা কি, যে 1 মিনিটে যদি বাচ্চা কাঁদে এর মানে হচ্ছে বাচ্চার লাঞ্চটা ফুলবে, আর লাঞ্চটা ফুললে অক্সিজেন প্রবেশ করবে, ঠিক আছে। যে অক্সিজেন প্রবেশ করলে তার সারা শরীর ব্রেন ঠিক মতো কাজ করবে। এখন যদি অক্সিজেনটাই না প্রবেশ করে তাহলে সারা শরীরের মধ্যে কি হবে, যে কিছু কিছু সেল আছে না আমাদের বাচ্চাদের, যে ব্রেনটাও ঠিক মতো ডেভেলপ হবে না, বা অনেক সেল মারা যেতে পারে, এতে বাচ্চা কি হইতে পারে, বাচ্চা মেন্টাল রিটার্ডেড হইতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে বাচ্চা প্রতিবন্ধী হইতে পারে, অথবা সেরেব্রাল পালসি, দেখেন বাচ্চাটা কিরকম হয়ে গেছে, এই যে সেরেব্রাল পালসি এই ধরনের বাচ্চা হইতে পারে এই 1 মিনিটে না কাঁদার কারণে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য বাচ্চাকে যারা জন্মের সময় কাছে থাকবে তাদেরকে অবশ্যই বাচ্চাকে কাঁদাতে হবে 1 মিনিটের ভিতরে, ঠিক আছে। এই জন্য অনেক ট্রেনিং দরকার, এই জন্যই আইএমসিআই। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে হাইপোক্সিক, দেখেন লেথার্জি আর কি কি কারণে হতে পারে, হাইপোক্সিক ইসকেমিক, এনসেফালোপ্যাথি, ঠিক আছে এটা। আর হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, যদি ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়, এটা কেন হতে পারে, ফরসেপ ডেলিভারির কারণে হতে পারে, অর্থাৎ যদি ইনস্ট্রুমেন্টাল কোনো ডেলিভারি হয়ে থাকে বাচ্চার, সেই ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে সেপ্টিসিমিয়া মেনিনজাইটিস, সিভিয়ার ডিহাইড্রেশন, এই কন্ডিশন গুলোতে বাচ্চা লেথার্জি বা তো এটা কি কমিউনিটি বেসড আইএমসিআই, ঠিক আছে, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট চাইল্ডহুড ইলনেস। তো এটা কমিউনিটিতে দেখা গেছে যে যদি 80% ডেতে আপনার কমানো পসিবল হয় যদি এই জিনিসগুলা ফলো করা হয়, ঠিক আছে। এই যে আগে যে সমস্ত কথাগুলো বলা হলো সেগুলা। আচ্ছা, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিস অফ কমিউনিটি বেসড আইএমসিআই। এই যে কমিউনিটি বেসড কিছু স্ট্র্যাটেজি বা কৌশল আছে, ঠিক আছে, সেই কৌশলগুলো কি, একটা হচ্ছে প্রমোশন অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এর মধ্যে কি আছে, প্রমোশনের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কিভাবে হবে, এটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর ফার্স্ট 6 মান্থ, অর্থাৎ জন্মের 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দিতে হবে, ঠিক আছে। আর কি হচ্ছে 6 মান্থ যখন বাচ্চার বয়স হয়ে যাবে তখন কি করতে হবে, গিভ চিলড্রেন গুড কোয়ালিটি কমপ্লিমেন্টারি ফুডস, অর্থাৎ ভালো যে কমপ্লিমেন্টারি ফুড কি, যে বুকের দুধ ছাড়া অন্য যে সমস্ত খাবার সেগুলা 6 মাস থেকে শুরু করতে হবে, ঠিক আছে। সাথে ব্রেস্ট ফিডিংটাও চালু রাখতে হবে 2 বছর পর্যন্ত। তারপর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশন, এখানে কি থাকবে, ভিটামিন এ, আয়রন, জিঙ্ক, এগুলা থাকবে। তারপরে হচ্ছে যে বাচ্চার সাথে খেলাধুলা করতে হবে, কথা বলতে হবে, এতে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা ঠিক মতো হবে, ঠিক আছে। আর হচ্ছে ডিজিজ প্রিভেনশন। তো ডিজিজ প্রিভেনশন কতগুলো স্টেপ ফলো করলে হতে পারে, একটা হচ্ছে যে বাচ্চা যখন কি থাকবে, পায়খানা করতে যাবে অথবা পায়খানা করে বের হবে তখন কি করবে, হাত ধুবে, ঠিক আছে। আমরা এগুলো আগে ছবিও দিয়ে দেখছি যে টয়লেটে যাওয়ার আগে, টয়লেট থেকে বের হয়ে হাত ধুবে, খাওয়ার আগে পরে হাত ধুবে, ঠিক আছে। হ্যাঁ, তো মা যখন খাবার তৈরি করবে, হ্যাঁ, তখন কি করবে, বাচ্চার খাবার তৈরি করেও হাত ধুবে, বা খাবার পরে বাচ্চার হাত ধুবে, এগুলা। তারপর হচ্ছে প্রোটেক্ট চিলড্রেন ইন ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়াস, তো বাচ্চাদের যে সমস্ত ম্যালেরিয়া এর এলাকা আছে, ঠিক আছে, ওই সমস্ত এলাকা থেকে যাওয়া থেকে বিরত রাখবে। আর হচ্ছে যে মশারি টানায় ঘুমাবে, তো এগুলা হ্যাঁ করতে হবে, ঠিক আছে। তো প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার ফর এইচআইভি এফেক্টেড পিপল এন্ড টু টেক অ্যাকশন প্রিভেন্ট ফার্দার এইচআইভি ইনফেকশন, যে এইচআইভি ইনফেক্টেড, হ্যাঁ, প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট, তো এইচআইভি ইনফেক্টেড যে সমস্ত লোক আছে তাদেরকে যথাযথ চিকিৎসা দিতে হবে, এবং ফার্দার যাতে এই মানে এটা না ছড়ায় সেটাও কি করতে হবে, প্রিভেন্ট করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো বাড়িতে কিছু কি করতে হবে, কেয়ার নিতে হবে, একটা হচ্ছে কন্টিনিউ ফুড এন্ড অফার মোর ফ্লুইডস, ইনক্লুডিং মিল্ক টু চিলড্রেন হোয়াই দে আর সিক, যে বাচ্চা কেন অসুস্থ সেটা জানতে হবে, এই জন্য তাকে কি করতে হবে, প্রচুর পরিমাণে ফ্লুইড দিতে হবে এবং ব্রেস্ট মিল্কটা দিতে হবে। আর হচ্ছে
যে অসুস্থ বাচ্চাকে কি করতে হবে, যে বাড়িতে যথাযথ চিকিৎসাটা করতে হবে। আর বাচ্চাদের যে কোনো ধরনের ইনজুরি থেকে আমাদের কি করতে হবে, রক্ষা করতে হবে, এবং কোনো ইনজুরি এবং অ্যাক্সিডেন্ট থেকে, এবং তাদেরকে কি করতে হবে, যথাযথ চিকিৎসাটা দিতে হবে। প্রিভেন্ট চাইল্ড অ্যাবিউস অ্যান্ড নেগলিজেন্স অ্যান্ড টেক অ্যাকশন হোয়েন ইট ডাজ অকার। যখন বাচ্চারা কি হবে, অ্যাবিউস হইতে পারে বা বাচ্চাদেরকেও নেগলিজেন্সি করে, অপমানিত করে, সেগুলো থেকে বাচ্চাদেরকে কি করতে হবে, হ্যাঁ, বিরত বিরত রাখতে হবে। ইনভলভ ফাদার্স in the care of their children and the reproductive health of their family। ঠিক আছে, তারপর হচ্ছে বাবাকেও বাচ্চার ব্যাপারে সচেতন করতে হবে, এবং হ্যাঁ, তাদের পরিবারকে এই ব্যাপারে কি করতে হবে, যাতে রিপ্রোডাক্টিভ হেলথটা ভালো থাকে সেটা পরামর্শ দিতে হবে, বুঝাইতে হবে, বা বাবাকে ইনভলভ হইতে হবে। আর হচ্ছে কেয়ার সিকিং আউটসাইড হোম। তো বাড়ির বাইরে কি কি করবে, এটা হচ্ছে কোন বাচ্চাটা অসুস্থ এবং ট্রিটমেন্ট দরকার বাড়ির বাইরে, ঠিক আছে, তো সেটা কি করতে হবে, চিহ্নিত করতে হবে, এবং তার হেলথ প্রোভাইডার, স্বাস্থ্যকর্মীরা এটা কি করতে হবে, আহ, যথাযথভাবে এগুলা পালন করতে হবে। আর টেক চিলড্রেন ফর কমপ্লিট ইমিউনাইজেশন বিফোর দেয়ার ফার্স্ট বার্থডে। যে প্রথম বার্থডে হওয়ার আগে তার যে টিকাগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর তো আরেকটা হচ্ছে কি, ফলো দ্য হেলথ প্রোভাইডার্স অ্যাডভাইস অন ট্রিটমেন্ট ফলো আপ রেফারেল। যে 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 স্বাস্থ্যকর্মীরা যে ট্রিটমেন্ট দেয় সেগুলো ঠিক মতো ফলো করতে হবে, এবং যে রেফারেল সিস্টেমটা আছে সেগুলো ঠিক মতো ইয়ে করতে হবে। আর এনশিওর দ্যাট এভরি প্রেগনেন্ট ওমেন হ্যাজ এডুকেট অ্যান্টিনেটাল কেয়ার। যে প্রত্যেকটা গর্ভবতী মায়ের, হ্যাঁ, গর্ভ অবস্থায় যে অ্যান্টিনেটাল কেয়ার থাকে, ঠিক আছে, সে ভিজিট গুলা ঠিক মতো নিচ্ছে কিনা, অথবা ডেলিভারির সময়, হ্যাঁ, ডেলিভারির সময় তার যে জল ভাঙ্গে বলে একটা কথা আছে, বা এই অ্যামনিওটিক ফ্লুইডটা ঠিক মতো আসছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটু কথা, এটা হচ্ছে বেসিক কথাবার্তা, একটা হচ্ছে ভ্যাকসিন আর একটা হচ্ছে ইমিউনাইজেশন। এটা অল্প করে শেষ করে দিব। তো ভ্যাকসিনটা কি, ভ্যাকসিনটা হচ্ছে একটা অ্যান্টিজেন, এটা শরীরের মধ্যে দেওয়া হয় কি করার জন্য, অ্যান্টিবডি তৈরি করার জন্য। আর এটা কিসের বিরুদ্ধে তো অ্যান্টিজেন করবে, ইমিউনিটি তৈরি করবে, এটা হচ্ছে বিভিন্ন ডিজিজের বিরুদ্ধে, ঠিক আছে। আর হচ্ছে ইমিউনাইজেশন, ইমিউনাইজেশন মূলত দুইটা সিস্টেম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, একটা প্যাসিভ। তো আমরা আগে শুধু নাম শুনছি যে ইমিউনাইজেশন। তো অ্যাক্টিভ ইমিউনাইজেশন হচ্ছে যে একটা জীবাণু দেওয়া হয়, বা জীবাণুর কোনো অংশ দেওয়া, অবশ্যই সেটা মৃত। তো হ্যাঁ, জীবাণু অথবা জীবাণুর অংশ শরীরের মধ্যে দেওয়া হয়। হ্যাঁ, সেটা দিলে কি হয়, সেটা দিলে হয় হচ্ছে যে এটা দীর্ঘমেয়াদী রোগ থেকে প্রোটেক্ট করে, বা এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে। আর হচ্ছে প্যাসিভটা হচ্ছে যে একটা টেম্পোরারি অ্যান্টিবডি পাওয়া যায়, সেগুলো শরীরে দেওয়া হয়, এটা একটা টেম্পোরারি রিলিফ দেয়। কিন্তু অ্যাক্টিভ ইমিউনাইজেশন যেটা, সেটা বাচ্চাকে পার্মানেন্টলি কি করে, বিভিন্ন, আমরা জানি যে পিআই টিকা আছে, সেগুলো পার্মানেন্টলি ওই রোগ রোগ থেকে তাকে রক্ষা করে। তো ইপিআই আর হচ্ছে কোল্ড চেন দেখেন। ইপিআই কি, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটা আসতেছে। তো কোল্ড চেনটা হচ্ছে যে এটা একটা সিস্টেম। এখানে দেখেন যে এই টিকাগুলো তৈরি হওয়ার পরে বিভিন্ন শক্তিতে, বা তাদের যে শক্তিটা ঠিক মতো থাকার জন্য বিভিন্ন তৈরি হওয়ার পর থেকে ম্যানুফ্যাকচারিং বা এবং তাদের ইউজের আগ পর্যন্ত যে বিভিন্ন স্টেজ গুলো আছে, যেমন তার টেম্পারেচার ঠিক মতো রাখা, এই যে প্রক্রিয়াটা, হ্যাঁ, যে তার টেম্পারেচার ঠিক মতো থাকলেই কেবল কাজ করবে, ঠিক আছে। তো এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে কোল্ড চেন। তো অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন। তো দেখা যায় যে অনেকের আবার কিছু টিকা দিলে কিছু সমস্যা হতে পারে, যেমন র্যাশ হইতে পারে, জ্বর হইতে পারে, বা অনেকের প্যারালাইসিস হয়ে যায়। তো এটা খুব কম বাচ্চাদের হয়ে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের হোমিওপ্যাথিক ভালো কিছু মেডিসিন আছে, যে থুজা আছে, সাইলেশিয়া আছে, এগুলা দিয়ে কি করা যায়, এগুলা দিয়ে যে বাচ্চার যে এইগুলো আছে, যে সাইড ইফেক্ট গুলো আছে টিকা, সেগুলো কমানো যায়। আর হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন কি আছে, অ্যাকিউট ইলনেস থাকতে পারে, ঠিক আছে। অ্যাকিউট ইলনেস, যে কোনো যদি অ্যাকিউট ইলনেস হয়, তো অ্যাকিউট ইলনেসের মধ্যে কি কি আছে সেটা বলতেছি আমি। হাই ফিভার থাকতে পারে, মিজেলস, মাম্পস, এগুলা, বা কোনো ইনফেকশনাস ডিজিজ থাকলে, হ্যাঁ, তো এগুলো থাকলে কি করা যাবে না, টিকা দেওয়া যাবে না। তারপর হচ্ছে প্রিভিয়াস সিভিয়ার রিঅ্যাকশন টু ইমিউনাইজেশন, আগের টিকা দিয়ে কোনো অ্যালার্জি হয়েছে কিনা, বা অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে কিনা, সেটা থাকলে দেওয়া যাবে না। তারপরে হচ্ছে তার ইমিউন ডিফিসিয়েন্সি স্টেটস বা ডিসঅর্ডার আছে কিনা সেটা। আর হচ্ছে প্রোগ্রেসিভ অর আনকন্ট্রোল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজ, ঠিক আছে, ব্রেনে বড় ধরনের কোনো অসুখ, বা সেরেব্রাল পালসি, বুদ্ধি প্রতিবন্ধী, মেন্টাল রিটার্ডেশন, এগুলো থাকলে কি দেওয়া যাবে না, টিকা দেওয়া যাবে না।
তো দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ইপিআই এর টিকাটা। তো ইপিআই শিডিউলটা কখন? এট বার্থ, বিসিজি টিকা দেওয়া হয়, ঠিক আছে? এট বার্থ, জন্মের সময় বিসিজি টিকাটা দেওয়া হয়। যখন 6 মাস বা 6 সপ্তাহ হয়, দেড় সপ্তাহ মানে 1.5 মাস, 6 সপ্তাহ হওয়ার সময় পেন্টা দেওয়া হয়, পেন্টা 1। তারপর হচ্ছে উরাল পোলিও ভ্যাকসিন, হ্যাঁ, নিউমোকক্কাল ভ্যাকসিন 1, এটা এগুলো ইন্ট্রাডার্মাল দেওয়া হয়। আর তারপর হচ্ছে ইনএক্টিভ পোলিও ভ্যাকসিন, এটার একটা ডোজ। এই সবগুলোর একটা একটা ডোজ। এটা কত? 6 সপ্তাহ দেওয়া হয়। পেন্টা, ওপিবি, পিসিবি আর হচ্ছে আইপিবি, ঠিক আছে? আচ্ছা, 10 সপ্তাহ বয়সে, যখন 10 সপ্তাহ হবে বয়স, তখন এগুলার দ্বিতীয় ডোজ, পেন্টার দ্বিতীয় ডোজ, ওপিবির দ্বিতীয় ডোজ আর পিসিবির দ্বিতীয় ডোজ। আর হচ্ছে যখন 14 সপ্তাহ বয়স হবে, তখন পেন্টার তৃতীয় ডোজ, সবগুলার তৃতীয় ডোজ, ঠিক আছে? আর হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে ইনএক্টিভ পোলিও ভ্যাকসিনের আবার দ্বিতীয় ডোজ দিতে হবে। প্রথমে এখানে দিছি প্রথম ডোজ, এটার আবার দ্বিতীয় ডোজ, ঠিক আছে? তারপর হচ্ছে যখন বাচ্চার 9 মাস হবে বয়স, তখন হচ্ছে মিজলস এন্ড রুবেলা ভ্যাকসিনটা দেওয়া লাগবে। আর যদি 15 বছর বয়স হয়, তখন মিজলস রুবেলা এগুলো আবার দেওয়া লাগে। তো মিজলস রুবেলার দুইটা ভ্যাকসিন, একটা হচ্ছে 9 মাসে, আর একটা হচ্ছে কি 15 মাসে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে যে বাংলাদেশে যে শিশুদের ইপিআই টিকা দেওয়া হয়, সে একটা কার্ড। তো এই কার্ডটা দেখে নেবেন যে বর্তমানে এই কার্ডে এই টিকা দেওয়া হয়, এই কার্ড দেখে দেখে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ফিমেলদের যে সমস্ত 15 বছরের মানে পিউবার্টির পর থেকে ইপিআই টিকা দেওয়া হয়, কিসের জন্য? টিটেনাসের জন্য, বা ধনুষ্টঙ্কার থেকে বাচ্চা যাতে, বা মহিলারা যাতে ধনুষ্টঙ্কার না হয়, বা পরবর্তী বাচ্চা যাতে ধনুষ্টঙ্কার না হয়, সেটার জন্য দেওয়া হয়। তো দেখেন, টিটেনাসের প্রথম যে ডোজটা, এটা 15 বছর বয়সে দেওয়া হয়, ঠিক আছে? তো তার দ্বিতীয় ডোজটা দেওয়া হয় এর 1 মাস পরে, তার তৃতীয় ডোজটা দেওয়া হয় এর 6 মাস পরে, তার চতুর্থ ডোজ 1 বছর পরে, পঞ্চম ডোজ 1 বছর। তো প্রথমটা কি? 15 বছর বয়সে, তার 1 মাস পর, তারপরে তার 6 মাস পর, তারপরে 1 বছর, তারপরে 1 বছর। যদি কি করা হয়, এই 5টা ডোজ টিটেনাসের কমপ্লিট হয়, তাইলে প্রেগনেন্সির সময় কোনো টিটেনাসের কোনো টিকা দেওয়ার দরকার হয় না। এটা হচ্ছে মহিলাদের যে টিটি টিকার কার্ড আছে, সেটা দেখে নেবেন। আচ্ছা, তো কনজেনিটাল রুবেলা সিনড্রোম, এটা এই এমআর ভ্যাকসিন কেন দেওয়া হয়? দেখা যায় যে ডিফনেস বা বধিরতা থেকে রক্ষা করার জন্য, আর হচ্ছে ক্যাটারেক্ট, হ্যাঁ, চোখে ছানি পড়া, এগুলা থেকে রক্ষা করার জন্য মিজেলস রুবেলা দেওয়া হয়। আচ্ছা, প্যাটেন্ট ডাক্টাস অ্যাটেরিওসাস। তো এই জিনিসটা কি? প্যাটেন্ট ডাক্টাস অ্যাটেরিওসাসটা হচ্ছে, এটা হচ্ছে দেখেন বাচ্চার নর্মাল হার্ট, তো এখানে হচ্ছে এই যে একটা একটা এক্সট্রা কি আছে, ব্লাড ভেসেল তৈরি হচ্ছে। যে এটা হচ্ছে জন্মের পরে যদি এটা চলে যায় তাহলে অসুবিধা নেই, আর যদি এটা অনেকদিন থাকে তাহলে হচ্ছে এটা একটা এক্সট্রা ব্লাড ফ্লোটা লাংসের দিকে নিয়ে যায়, তো এতে হার্ট ফেলিওর হইতে পারে। তো এটা একটা সমস্যা। এসব কারণে আমার মিজেলস রুবেলা ভ্যাকসিনটা দেওয়া হয়। তো ভ্যাকসিন কি কি জিনিস প্রিভেন্ট করে রোগ? একটা হচ্ছে যক্ষা, মিজেলস, টিবি, মিজেলস, মাম্পস, চিকেন পক্স, টিটেনাস, পার্টুসিস, ডিপথিরিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, পোলিওমাইলিটিস, মেনিনজাইটিস, ডায়রিয়া এন্ড হেপাটাইটিস এ এন্ড বি, ঠিক আছে? এই জিনিসগুলো ভ্যাকসিন দ্বারা কি করা যায়? প্রিভেন্ট করা যায়। থ্যাংক ইউ, আপনি অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন আপনারা, ঠিক আছে? অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন।